দেখুন, প্রাক্তন রাজ্য সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করে যাওয়া বিভিন্ন সামাজিক সুরক্ষার যে স্কিমগুলি সাধারণ মানুষ যাদের এই আর্থিক সুরক্ষা প্রয়োজন তারা পেতেন, চারপাশ থেকে অভিযোগ আসছে মানুষ কিন্তু চূড়ান্ত হয়রান হচ্ছেন এবং সামাজিক সুরক্ষা স্কিমগুলি তারা পাচ্ছেন না। কারুর ঢুকেছে, কারুর ঢোকেনি, কারুর একবার ঢুকে বন্ধ হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার দিতে গিয়ে অনিশ্চয়তায় চলে গেছেন অনেকে। বার্ধক্য ভাতা থেকে শুরু করে বাকি বিভিন্ন ভাতা, স্বাস্থ্যসাথী যারা পেতেন তারা অনিশ্চয়তায় চলে গেছেন, কারণ আয়ুষ্মান ভারতে সবটা পাওয়া যাচ্ছে না। ফলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক কোটি মানুষের পাশে থাকার জন্য যে সামাজিক সুরক্ষা স্কিমগুলি শুরু করেছিলেন, এই 2-3 মাসের বিজেপি সরকারের আমলে সেগুলি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। অনেক গরিব মানুষ টাকার অপেক্ষায় বসে আছেন, সাহায্যের অপেক্ষায় বসে আছেন, বিভিন্ন জটিলতায় ছুটে বেড়াচ্ছেন। বেশ কিছু জায়গা থেকে আমরা বিক্ষোভের খবর পাচ্ছি। অবিলম্বে সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায় যত মানুষের জন্য যে যে সামাজিক সুরক্ষা শুরু করেছিলেন স্কিমগুলি, তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। এগুলি ছিল মানুষের অধিকার। কত গরিব মানুষ, কত বয়স্ক মানুষ, কত প্রবীণ মানুষ, কত অবসরপ্রাপ্ত মানুষ, কত বর্ষিয়ান মানুষ, আবার কত যারা তুলনায় কম বয়স, তারা বিভিন্ন পেশায় অথবা যুবসাথী বা বিভিন্ন স্কিমে যারা আর্থিক সুরক্ষা পাচ্ছিলেন, তারা গভীর সংকটে পড়ে গিয়েছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা সরকারকে বলছি, অবিলম্বে যারা উপকৃত হতেন তাদের সেই অধিকার ফিরিয়ে দিন। বার্ধক্য ভাতা থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন আপনারা অন্নপূর্ণা নাম করে এখন বন্ধ করে ফেলেছেন। আরে যারা পাচ্ছে তাদের দিন। কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে একজন দুজন যাদের বাদ দেওয়ার বাদ দেবেন, আপনারা বন্ধ করে রেখেছেন কেন? প্রায় 100 সামাজিক স্কিম যারা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কথা ভেবে এই সুরক্ষা স্কিমগুলি করেছিলেন, অবিলম্বে তাদের সামাজিক সুরক্ষা, আর্থিক সুরক্ষার জন্য এগুলো চালু করা উচিত। বিরোধী দল যাদের স্বীকৃতি দিয়েছে বিজেপি, তারা এসব নিয়ে বলবে না। তারা তো ব্যাকডোর দিয়ে বিজেপির মদতে, স্পিকারের আশীর্বাদে শুধু বিরোধী দলের স্বীকৃতি, পদ, কমিটি, চেয়ার এসব নিয়ে ব্যস্ত। এই জন্যই তো তাদের স্বীকৃতি দিয়েছে। মানুষের কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আমরা রয়েছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। আমরা সরকারকে বলছি, আপনাদের আশীর্বাদ ধন্য, আপনাদের খুশি করতে যাওয়া এই বিরোধী দল, তারা গলায় বকলেস পরে বসে আছে এই কজন। কিন্তু আমরা আপনাদের বলছি, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলি শুরু করে গেছিলেন, যারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, যাদের টাকা বন্ধ হয়েছে, যারা দেরিতে অসুবিধায় পড়েছেন, একটা ক্যালকুলেশনে এসে যায়, সাংসারিক বাজেটে এসে যায়, তা আচমকা এবার টাকা ঢুকছে না, অপেক্ষায় মানুষ ছটফট করছেন, মা বোনেরা বিক্ষোভ করছেন। তাহলে আপনারা সব তুলতে গেলেন কেন? কেন স্বাস্থ্যসাথী তুলে মানুষকে বিভ্রান্ত করে দিয়ে আপনারা আয়ুষ্মান ভারত আনলেন? আমরা তো গোড়া থেকে বলেছি আয়ুষ্মান ভারত সকলের পাবে না। এখন আপনারা বলছেন নতুন বিমান, বরে নতুন বিমান আর কি আছে, স্বাস্থ্যসাথীটা চালু রাখলেই তো। কেন আপনারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে গিয়ে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের এমন গল্প শোনালেন যে অর্ধেক মানুষ পাচ্ছেন না? থ্যাংক ইউ। ফলে আমরা দাবি করছি, অবিলম্বে সরকার পক্ষ শুধুমাত্র তৃণমূল ভাঙা বা তৃণমূলের একটা অংশকে
ঢাল হিসেবে ব্যবহার করা, যাতে সরকারের বিরুদ্ধে আন্দোলন, সরকারের বিরুদ্ধে বিরোধীরা সরব না হয়, সেসব না আপনারা করে সময় নষ্ট করছেন। মানুষের কাজটা আগে করুন। যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়ে গেছেন, আপনারা তাকে এইভাবে অনিশ্চয়তায় ফেলবেন না। দেখুন, যারা এ রাজ্যে বিজেপি পোষিত, স্পিকারের আশীর্বাদ ধন্য এবং বিজেপির বিরুদ্ধে যাতে প্রকৃত বিরোধিতা কেউ না করে, ঢাল হিসেবে যাদের বিরোধী দলের স্বীকৃতি দেওয়া হয়েছে, তারা নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। একদিকে দিল্লিতে ওই বিশ্বাসঘাতক কিছু সাংসদ, তারা কখনো প্রধানমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো এই মুখ্যমন্ত্রী, তাদের কাছে যাচ্ছেন। তাদের মধ্যে বিশ্বাসঘাতক শিবিরে কম্পিটিশন চলছে। দিল্লি থেকে এমপিরা বলছেন আমরা শুভেন্দু বাবুর সঙ্গে বসে এই খেলাম, সে বিরাট সব পদ, পঞ্চব্যঞ্জনের লাঞ্চ। তো ফলে আবার এখানকার যারা বিজেপির বি টিম, তারা বলছে দিল্লির বিজেপির বি টিম লাঞ্চ করে ফেলেছে, আমরা কেন পিছিয়ে গেলাম, আমাদের সঙ্গে তো একটু দেখা করতে হবে, প্রেস্টিজ চলে যাচ্ছে। আরে এসআইআর আর অন্য কিছু নিয়ে যদি সরব হতে হয়, হাউসের মধ্যে সরব হননি কেন? কেন হাউসের মধ্যে সরব হননি? মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, আমরা সরব হচ্ছি আমাদের মতো করে। তার জন্য শুভেন্দু বাবুর কাছে যেতে হচ্ছে, অথচ বিধানসভায় বিধায়ক হয়ে এসছেন তৃণমূল কংগ্রেসের। এই ইস্যুটা তো একদিনও বলতে দেখলাম না। আমরা প্রথম দিন থেকে বলছি এসআইআর এখন এতজনের নাম বাইরে পড়ে আছে, কেন অবিলম্বে তাদের ন্যায় বিচার হবে না? আর যেহেতু ওনারা যাচ্ছেন कहीं पे निगाहें कहीं पे निशाना, एसआईआर तो सिर्फ बहाना है, वो तो अपना अपना इक्वेशन के लिए वो लोग जा रहा है। ওরা জানে ওদের মধ্যে অনেকে মমতাদির সঙ্গে যোগাযোগ রেখে ভুল স্বীকার করে বলছে যে আমাদের এই পুলিশের চাপে আসতে হচ্ছে। কালকে যে 12 জন যাবেন বলে ওদের শিবির থেকে নাম পেয়েছি, এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে, তার মধ্যে 7 জনই তো আমাদের সঙ্গে যোগাযোগ করে রেখেছে। তাদের ভরসা দিতে বা ভয় দেখাতে ওরা সঙ্গে রাখতে চাইছে। তারা ইচ্ছে করে মুখ্যমন্ত্রীর সামনে নিয়ে গিয়ে ফেলছে। তো ফলে মূলত মানুষের জন্য, এসআইআর এর জন্য ওরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন না। দিল্লির বিশ্বাসঘাতকদের সঙ্গে মুখ্যমন্ত্রী লাঞ্চ করেছেন, তাই রাজ্যের বিশ্বাসঘাতকদের দুঃখ হয়েছে। সেই জন্য আমরাও যাব, আমরাও ছবি তুলবো, ঘ্যান ঘ্যান, সেই জন্য কালকে যাচ্ছে। আর সেখানে গিয়ে সব নিজেরা ভালো সাজতে যাচ্ছে। আর যারা একটু ভেতরে বিরক্তি প্রকাশ করছে, তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য নবান্নে নিয়ে যাওয়ার একটা প্ল্যান হয়েছে। তার সঙ্গে বাংলার মানুষ বা এসআইআর যারা অসুবিধায় আছেন তাদের স্বার্থের কোনো সম্পর্ক নেই। এরা শুধুমাত্র নিজেদের এক্সিস্টেন্সের জন্য যাচ্ছে, নিজেদের অস্তিত্ব, নিজেদের অঙ্কের জন্য কয়েকজন এই কাণ্ডটা করছে, সবাই না। দেখুন, এই বিষয়টি যেহেতু বিচারাধীন, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। শুধু একটা কথাই বলবো, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, যে আমরা মনে করি যে সংসদীয়, পরিষদীয় বা যে আইন কানুন, নিয়ম নীতি সব আছে, তাতে এই জনপ্রতিনিধিরা তাদের বিষয়টা মূলত মাদার পার্টি, আসল পার্টি হচ্ছেন আসল শক্তি এবং নির্ধারক। মাদার পার্টির বাইরে গিয়ে আমরা যারা সেই পার্টির প্রতীকে জিতে আসছি, সেখানে আমরা 1 জন থাকলাম না 11 জন থাকলাম না 111 জন থাকলাম না 211 জন থাকলাম, এটা বড় কথা নয়। নিয়ম বলছে আমাকে যে দল সিম্বল দিয়ে জিতিয়েছে, আমি যার হয়ে জিতে এসছি, সেই পার্টির মূল শক্তি হচ্ছে মূল আধার। এর বাইরে এই পরিস্থিতিতে বিচারাধীন বিষয়
একটি শব্দ বলবো না। সুপ্রিম কোর্টের যে আজকের অবজারভেশন, আমরা শুধু এটুকু বলছি যে আমরা তো গোড়া থেকেই এই কথাটি বলে এসেছি, এর বাইরে আর কোনো কথা বলবো না। আমি বলছি আবার, যেহেতু বিষয়টি বিচারাধীন, ফলে আমরা এই নিয়ে কোনো মন্তব্য করব না। আমরা মানুষ, আমাদের দলের কর্মী এবং মানুষ, তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা ভরসা আছে, ফলে যে কোনো পরিস্থিতিতেই আমরা আত্মবিশ্বাসী। কিন্তু বিচারাধীন বিষয়, এইগুলো নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু আজ এই অবজারভেশন দিয়েছেন এবং আপনারা প্রশ্ন করলেন, তাতে আমরা এইটুকুই শুধু বলছি, যেটা আমাদের একদম প্রথম দিন থেকে ঘোষিত বক্তব্য, যে আমরা নিয়ম নীতি রুল সব নিয়ে আমরা এটা মনে করি যে মাদার পার্টি হচ্ছে শেষ কথা। মাদার পার্টি যাদের নিজের সিম্বল দিয়ে পাঠিয়েছে, তারা নির্ধারণকারী শক্তি নয়। নির্ধারণকারী শক্তি হচ্ছেন মাদার পার্টি, মূল পার্টি। এটা রীতি, এটাই নীতি, এটাই রুল, আমরা এটাই বিশ্বাস করেছি। এর বাইরে বিচারাধীন বিষয় আমরা কোনো মন্তব্য করব না। আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তবে বিষয়টা হচ্ছে যে ওনাদের ইচ্ছার উপর বা দয়ার উপর তো বিষয় নয়, আমি কোন সাবজেক্টে বলতে চাই সেটাও তো একটা বড় ব্যাপার। ওনারা যে পদ্ধতিতে করেছেন, ওনারা যে পদ্ধতিতে এই কাজগুলি করেছেন, যে বক্তার তালিকা, ওনারা যে পদ্ধতিতে কমিটি করেছেন, এটা তো কারোর মানে জমিদারি সিস্টেম নয়, এটা বিজেপির মদতে। এরা কারা? এই বালিশ বা আকরুজ্জামান বা যারা, এরা তো বিজেপি পোষিত, বিজেপির মদতে পথ পাওয়া, বিচারাধীন। তো তারা এখন বিজেপির মদতে নিজেদের আলোকিত রেখে তারা ভাবছে আমাদের কণ্ঠরোধ করবে। ফলে ওদের দয়ার উপর বসে বলতে দেয়নি। খোলা মাঠে বিধানসভার বাইরে মানুষের কাছে বলবো। কিন্তু যদি বলেন যে আমাকে ক্যাগ নিয়ে বলতে রিকোয়েস্ট করবেন, বা অমুক নিয়ে বলতে রিকোয়েস্ট করবেন, বা তমুক নিয়ে বলতে রিকোয়েস্ট করবেন, আমার কোনো সাবজেক্টে কোনো আপত্তি নেই, আমি মহানন্দে বলে দেবো। উনি কথাটা যেন রাখেন। তবে হ্যাঁ, 13 তারিখ যদি কোনো বাজেট বা অন্য কিছু, এই ক্যাগ অমুক তমুক, 13 তারিখ যদি যাই হোক, আমি এবং আমার মতো সম্ভবত আরো 3-4 জন বিধায়ক, আমাদের একটি অন্য পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে, সেদিনকে যাই হোক থাকতে পারবো না। পরে যেন কেউ না বলে কেন উনি ছিলেন না। 13 তারিখ কি আছে জানি না, প্রোগ্রাম পাইনি, কিন্তু 13 তারিখ বিধানসভা বিকেল পর্যন্ত আসা সম্ভব হবে না। আমি বলতে পারবো না, প্রশাসনিক বিষয়, যারা দেখার তারা দেখবেন। না, এগুলো আগে তো খতিয়ে দেখতে হবে যাদের নামে, তারা সেটা সত্যি ভুয়ো কি ভুয়ো নয়, আর ভুয়ো হলে কেন হয়েছে, সেখানে যারা অফিসার বা সরকারি কাঠামো তারা কি করেছেন, নিশ্চিতভাবে সবাই সেটা খতিয়ে দেখবেন। যারা তদন্ত করছেন তারা উৎস দেখবেন না, ওটা বলা যাবে না। এবং 13 তারিখ আমি শুধু নই, একাধিক দলের একাধিক বিধায়কের একটা কর্মসূচি আছে। ফলে আমরা যেহেতু কনসেন্ট দিয়েছি, ফলে 13 তারিখটা আসতে পারবো না। কার? এটা কোনো কাজের কথা না। ধরুন সংসদ ভবন, সব দলের সবাই যাতায়াত করেন, আমরা বিধানসভায় আসি, কত দলের কতজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, যাদের সঙ্গে রাজনৈতিক চূড়ান্ত মতপার্থক্য, তাদের সঙ্গে দেখা হয়ে যায়। কোনো ভদ্রলোক হলে বা একটা সৌজন্যের ব্যাপার থাকলে তো সৌজন্যের কথা হতেই পারে। অনেক অনুষ্ঠানে যারা অনেক দলের কেউ আমন্ত্রিত থাকেন, তাদের দেখা হয়ে যায়। সেই ছবি দেখিয়ে কোনো রাজনীতির ইঙ্গিত খোঁজার মানে হয় না। ওগুলো সব আই ওয়াশ, লোক দেখানো।
বিজেপির মধ্যে একটা তোলাবাজির প্রবল যে সমস্যা চলছে, সেটা যে প্রমাণিত সত্য, সেটা তাদের নেতাদের কথাতেই বোঝা যাচ্ছে। পাড়ায় পাড়ায় এসব হচ্ছে, জেলায় জেলায় এসব হয়েছে। ফলে বিজেপি নেতারা মুখে এক কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, সেগুলো তাদের কর্মীরা, সে তৎকাল বিজেপি হোক বা অমুক বিজেপি, তারা এসব শুনছে না, তারা এই ধরনের ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে। 100%। যদি তোলাবাজি হয়ে থাকে তো তাহলে শুধু বিজেপি সাসপেন্ড করার কি, তাদের তো পুলিশের হাতে তুলে দিয়ে অ্যারেস্ট করানো উচিত। বিজেপি যদি তোলাবাজির অভিযোগে এতজনকে নিলম্বিত করে থাকে, বা ওরা যদি বড় মুখ করে বলে এই তো আমরা অ্যাকশন নিচ্ছি, আর তোমরা কি অ্যাকশন নেবে? তোমরা 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 তো সেই বউবাজার বিস্ফোরণের কেস হল, সিপিএম এর বউবাজার বিস্ফোরণ রশিদ কেলেঙ্কারি কেস, 6জন রাজ্য নেতাকে সিপিএম সাসপেন্ড করলো, কিন্তু পুলিশ দিয়ে অ্যারেস্ট করালো না। তো তার মানে কি? তাহলে তো আড়াল করে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আরে যারা পুরোনো দিনের বিজেপি কর্মী, তাদের তো খুব খারাপ দিন আসছে, তাদের তো পুরো তৃণমূলকেই মেনে চলতে হবে। পচা তৃণমূল, দলবদলু তৃণমূল, অভিযুক্ত তৃণমূল, সেগুলো তো গিয়ে সব বিজেপির কোলে উঠছে। আমি তো সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি বহু বিরক্ত বিজেপি কর্মীর হতাশ ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়ার সব বক্তব্য, যে আমরা পুরোনো দিন থেকে বিজেপি করতাম যাদের, আর ওই ছবি, কি অপূর্ব ছবি, যে ওই কয়েকজন সাংসদ তাদের এলাকার বিজেপি কর্মীরা লিখছেন, তাদের মধ্যে একজনের নাম করে এদের হাতে মারধর খেয়েছি, আজকে এরা আমাদের নেতাদের সঙ্গে ছবি তুলছে। আমি পুরনো বিজেপি কর্মীদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল। আপনি একটা দল করেন, আমি একটা দল করি, আমাদের বৈপরীত্য আছে, সেটা থাকবে, কিন্তু আপনাদের কিন্তু খুব খারাপ অবস্থা। তার কারণ আমাদের দলে কিছু বেনজল ঢুকেছিল সিপিএম থেকে, বা পরে পচে যাওয়া কিছু বেনজল ছিল, যেগুলো অন্য দল থেকে এসেছিল, সেগুলো আবার এখানে করে কম মেখে আপনাদের দলের দিকে যাচ্ছে, এবং আপনাদের দলের একাংশকে পকেটে ভরে ফেলেছে, আপনাদের দলের একাংশকে পকেটে ভরে ফেলেছে। ফলে যারা আদি বিজেপি, যারা 4 তারিখের রেজাল্টের আগে পর্যন্ত বিজেপি করেছেন, তো তাদের তো ঘোর দুর্দিন আসছে। কারণ সব তৎকাল বিজেপি গুলোই তো পাড়ায় পাড়ায় দাদাগিরি, অসভ্যতা যেগুলো করছে, তা এগুলো সব দায়ভার গিয়ে আপনাদের ঘাড়ে পড়বে, আপনার পার্টির ঘাড়ে পড়বে। ধরুন আমি একটা কথা বলি, দল বিভিন্ন প্রতিকূলতা এবং চক্রান্তের মধ্যে পড়েছিল রেজাল্ট বেরোনোর পর। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই দলকে কিভাবে ঠিকঠাক রাখা যায়, কর্মীদের প্রোটেকশন দেওয়া যায়, চারপাশে নানা সমস্যা, তো সেগুলো থেকে সেই সময় যা যা করা উচিত বলে মনে হয়েছে আমরা সবাই নানাভাবে আলোচনা করেছি। এবার দলের ভেতরের আলোচনাগুলো তো আমি বাইরে সেভাবে কখনো বলতে পারি না। এবার মদন মিত্র তিনি কোনো একটি আলোচনার কিছু অংশ বাইরে এনেছেন, সেটা অনভিপ্রেত। আমি মদনদাকে বললাম যে মদনদা, ওইভাবে এগুলো যখন আমরা সবাই কোনো বিষয়ে আলোচনা করি, আর একটি বিষয় যে মদনদা বলেছেন, শুনলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে যাতে বিজেপি মামলা প্রত্যাহার করে নেয় সেটা দেখার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও সেই কথা বলেননি। আর বিজেপি মামলা প্রত্যাহার করবে, মানে এজেন্সি মামলা প্রত্যাহার করবে কি করবে না, সেটা তো আর আমাদের হাতেরও বিষয় নয়। ফলে ওই 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 ধরনের কোনো ব্যাখ্যা এটা ঠিক নয়। আর একটা টিম তখন কাজ করছিল, তখনও মদনদার কাছে ইডির চিঠিটা আসেনি, যেটা বৌদিদের জড়িয়ে একটা চাপে ফেলে দিয়েছিল। তাহলে মদনদা একটা টিম আমাদের সার্কেলের মধ্যে, সেই সময় যদি আমি, মদনদা বা অভিষেক আমরা কোনো বিষয়ে দলের স্বার্থে কোনো আলোচনা করেও থাকি, তার কোনো অংশ বিশেষ বাইরে বলে দেয়া বা কোনো জায়গায় যেটা হয়নি সেরকম একটা ন্যারেটিভ যদি তৈরি হয়ে যায়, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমি মদনদাকে আজ নিজেও বলেছি। আমি এই নিয়ে কোনো মন্তব্য করছি না। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। মানে এটা 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 একেবারেই মানে বলার কোনো এখতিয়ারও আমার নেই। মানে কে কোথায় যাবেন, কে কোথায় যাবেন না, কে কখন যাবেন বা কে কখন যাবেন না, এটা কি করে বলবো? অভিষেক বন্দ্যোপাধ্যায়
দুবার দুটি কর্মসূচি নিয়েছিলেন, একটি বেলেঘাটায় যে এক নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করা, সেটা সুষ্ঠুভাবে হয়েছে। আবার সোনারপুরে তিনি যখন গেছিলেন তখন খুব ন্যাক্কারজনক একটা হামলা তার উপর হয়েছে। এটা বাস্তব, বাকিটা আমি কি করে বলবো? আমি আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না, যেটা আমার এখতিয়ার নেই সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। হ্যাঁ, এটা একটা খুব বিপজ্জনক জিনিস শোনা গেছে। আমরা একটা পরিষ্কার কথা বলি, এটা নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এই যে গুন্ডা দমন আইন, এই গুন্ডা দমন আইনের কিছু ভয়ঙ্কর বিপজ্জনক দিক নিয়ে আমরা সবাই চাই গুন্ডা দমন। আগে সিআরপিসি আইপিসি ছিল, এখন ন্যায় সংহিতা হয়েছে। তারপরে যেভাবে কোর্ট জুডিশিয়ারি আইনজীবীদের এড়িয়ে গুন্ডা দমন আইনের একটা রূপরেখা আনা হয়েছিল, আমরা কিন্তু সেদিন বিরোধিতা করেছি। কারণ আমরা বারবার বলছি এর কিছু ক্লজ এবং সাব ক্লজ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, প্রতিহিংসার একটা মানে ভয়ঙ্কর চেহারা এটা। কিন্তু সরকার থেকে বলা হলো, মুখ্যমন্ত্রীও বললেন যারা অমুক করছে তাদের আমরা গুন্ডা দমন আইনে অ্যারেস্ট করব। আজকে আবার শুনছি গুন্ডা দমন আইন সেটা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির সই হয়নি। এর মানে কি? তাহলে রাজ্য সরকার বিধানসভাকে মিসলিড করলেন কেন? যে বিলটা, যে বিলে রাষ্ট্রপতির অনুমতি আসেনি বা সেখানে যদি কোনো জট থাকে, তাহলে সেই অনুযায়ী তারা নাকি ধরছেন। একটি মিছিল থেকে গন্ডগোল হয়েছিল, তাতে বলা হলো গুন্ডা দমন আইন প্রয়োগ হচ্ছে। তাহলে গুন্ডা দমন আইন যদি রাষ্ট্রপতি সই না করে থাকেন, তাহলে কেন সই হয়নি দেখতে হবে। দুই, যদি সই না হয়ে থাকে তাহলে বিধানসভাকে মিসলিড কেন করা হলো। আর তিন, সরকারকে আবার বলবো, গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক রাওলাট আইনের মতো সমস্ত ক্লজ সাব ক্লজ আছে, অবিলম্বে সেগুলি প্রত্যাহার এবং সংশোধন করা উচিত। আরে জনগণমনও তো আমরা প্রথম অনুচ্ছেদটা গাই। জনগণমনও তো প্রথম অনুচ্ছেদ গাওয়া মানে কি গানটাকে অসম্মান করা? জনগণমন অধিনায়ক, এটি তো এর আরো স্তবক আছে। তা আমরা তো প্রথম অংশটি গাই, যেটি আনুষ্ঠানিকভাবে 52 সেকেন্ডে। তো তার মানে তো এই নয় যে পুরো গানটাকে কেউ অসম্মান করছে। বন্দে মাতরম আমাদের রক্তে, শ্বাস প্রশ্বাসে। কিন্তু বন্দে মাতরমের 6টি স্তবক যদি গাইতে হয়, সেটা যে কোনো অনুষ্ঠানেও একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আনুষঙ্গিক কিছু। কিন্তু তার জন্য কারো শ্রদ্ধা বা সম্মান কম দেখাচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। একটা সরকারি অনুষ্ঠানে মানে 6টা স্তবক, বন্দে মাতরম এবং পূর্ণাঙ্গ জনগণ যদি হয়, তাহলে কি কি হবে বুঝতে পারছেন? তো বাস্তবচিত যারা এই গোটা বিষয়টা দেশের সিনিয়ররা যা করেছেন, তো তারা তো একটা বাস্তবচিত করেছেন। তো বন্দে মাতরম যদি একটি স্তবকও গাওয়া হয়, তাতেও তো বন্দে মাতরমের যে মূল স্পিরিট, সেটা তো একদম যথার্থভাবে প্রতিফলিত থাকছে। আমরা 6টা স্তবকও গাইতে প্রস্তুত, একটা স্তবকও, এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কিন্তু 6টা স্তবকই গাইতে হবে, তবে জনগণেরও তো তাহলে তো পুরোদস্তু সবটা গাওয়া উচিত। দেখুন, আমরা পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কাজ করে গেছেন, মানুষের কাজ, পরিকাঠামোর কাজ, রাস্তা সেতু ইত্যাদি সমস্ত রকম কাজ, তার পাশাপাশি সামাজিক সুরক্ষা। তো নতুন সরকারের তো কাজ কিছু নতুন করার নেই বা করার কোনো সদিচ্ছাও নেই, তারা শুধু নাম বদলে বদলে চালাচ্ছেন। কন্যাশ্রী হলো, বলছেন কন্যা রত্ন। আর যদি ক্ষমতা থাকে আপনারা ভালো কিছু চালু করুন না নতুন, যেগুলো মমতা ব্যানার্জি করে গেছেন। শুধু নাম বদলে বদলে কিভাবে চলে? বিজেপি তো আমরা দিল্লিতেও দেখেছি, নাম পাল্টে দেয়া, শহরের নাম, স্টেশনের নাম, রাস্তার নাম, সরকারি প্রকল্পের নাম। আপনারা বাংলার
সরকারি প্রকল্প যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন তাদের নাম চেঞ্জ করতে পারেন, কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সেটা আপনারা মুছে ফেলতে পারবেন। আমার কোনো মন্তব্য নেই। আমি একটা পরিষ্কার কথা বলি, যদি আখরুজ্জামানের এত দুঃখ থাকে যে এত কম ক্ষমতা ছিল আগের সরকারের সময়, যদিও তিনি মন্ত্রী ছিলেন এবার, এবং বিদ্যুতের মতো একটি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন যেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবার তার যদি এত কষ্ট থাকে এবং দল বা সরকারের জন্য এত বদনাম, তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আবার দাঁড়ালেন কেন ভোটে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ না করে থাকে, যদি তিনি মন্ত্রী হয়ে কোনো ক্ষমতা তার না থাকে, যদি আগের সরকার আগের দল সব এত খারাপ, মানুষ বিরক্ত হয়, তাহলে তিনি আজকে এইখানে বসে যে কথা বলছেন, সাংবাদিকদের সামনে তৃণমূলকে ইঙ্গিত করে বড় বড় কথা বলছেন, তিনি ভোটে দাঁড়ালেন কেন? তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? মমতা ব্যানার্জির প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? এক নম্বরের গদ্দার মির্জাফর বিভীষণ। আজকে মনে পড়ছে তোমার যেদিন মন্ত্রী হয়ে ক্ষমতা কম ছিল, তো সেদিনকে ইস্তফা দেননি কেন? কেন ইস্তফা দেননি? কেন ছেড়ে দেননি মন্ত্রিসভা? যেদিন মনে হয়েছে দল থাকলে দলের সমালোচনা শুনতে হবে, তাহলে তারপরে আবার দাঁড়ালেন কেন? প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগালেন কেন? কেন তৃণমূল কংগ্রেসের ঘাসের ওপর জোড়া ফুল নিয়ে লড়লেন? কেন লড়েছেন? ফলে তিনি বিধায়ক, তৃণমূলের কর্মীদের পরিশ্রমে জিতে আসা বিধায়ক, তৃণমূলের ভোটারদের ভোটে জিতে আসা বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সিম্বলে জিতে আসা বিধায়ক। আগে যদি অতীত তুলে থুতু ফেলতে যান, ওপর দিকে থুতু তুললে থুতুটা কিন্তু আখরুজ্জামান নিজের মুখে পড়ে, এটা মাথায় রাখবেন। কই মদন মিত্র তো মন্ত্রী ছিলেন না, তো মদন মিত্র তো তা সত্ত্বেও তো তৃণমূলের সঙ্গেই থেকে গেছেন, তো কিছু বলেননি তখন। এখনো তো মদনদা সেই ব্যাপারে বলেননি। মদনদাকে ডিস্টার্ব করেছে ফ্যামিলির লোককে ইডি চিঠি দিয়ে, সেই জন্য মদনদাকে একটা স্ট্যান্ড নিতে হয়েছে, কিন্তু আখরুজ্জামানদের মতো মদন মিত্র করেননি কখনো। নতুন প্রজন্ম বিজেপির বিরুদ্ধে, জেন জি যে স্বপ্ন নিয়ে এগোতে চান, তাদের চিন্তা ভাবনা বিজেপি হচ্ছে দমন পীড়ন। জেন জিকে বদনাম করো, জেন জির উপর পুলিশ লেলিয়ে দাও, কৃষক এলে পুলিশ দাও, শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ন্যায় বিচার চাইতে কুস্তিগির মহিলারা এলে তার উপর পুলিশ দাও, ছাত্ররা এলে পরীক্ষার্থীরা এলে পুলিশ দাও। বিজেপি সামলাতে পারছে না, তাই তাদের আত্মা আরএসএস বিষয়টাতে নেমে চেষ্টা করছে, এসব করে হবে না। চলো স্বেচ্ছায় রক্তদান শিবির মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে করেন, সমাজ সেবার জন্য করেন, আমরা সবাই করি। আমি তো বহুবার বহু জায়গায় রক্ত দিয়ে বেড়াই, 6 মাস গ্যাপ হয়ে গেলে একবার রক্ত দিয়ে দিই, শরীর ভালো থাকে আর একজনকে হেল্প করা যায়। কিন্তু আমাদের মতো অসংখ্য অর্গানাইজার বা রক্তদাতাদের আবেগের সুযোগ নিয়ে যে বা যারা সেই রক্ত বাইরে পাচার করছেন বা বিক্রি করছেন, কঠোরতম শাস্তি। সেখানে কোনো রাজনীতির দল মত রং দেখা উচিত না। যারা এই ব্যবসায় জড়িত, যারা পাচারে জড়িত, প্রত্যেককে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তারা বলো বলছি যে টাকার স্কুল পড়ুয়া বয়স যাদের তাদের বয়স বাড়িয়ে দেখিয়ে তাদেরকে রক্তদান করতে বাধ্য করা হচ্ছে, এবং এটা প্রশাসনিক বিষয়। এটা 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 রাজনীতির বিষয় নয়, এটা অপরাধ। প্রশাসনের দেখা উচিত, সেই স্কুলের টিচাররা বা অভিভাবকদের দেখা উচিত,
কোনো অবস্থাতেই এটা আমরা কেউ সমর্থন করি না। ভিডিও অবস্থায় আপনাদের তাও দুর্নীতি চলছে, এই যে ঘুষ চলছে, ঘুষ তো বহু লোককে বহু জায়গায় নিতে দেখা গেছে, সেসব কথা তুললে তো অনেক দূর অব্দি যেতে হবে, তো সেই সেই ট্র্যাডিশন এখনো চলছে। হ্যাঁ, दादा आपने जिस तरह से दावा किया है कि ममता बनर्जी के टाइम पे उसका नाम बदला गया या उसका स्वरूप बदला गया भाजपा सरकार में, लेकिन कई लोगों से उसका बेनिफिट। देखिए, ममता बनर्जी का टाइम में ममता बनर्जी जो स्कीम स्टार्ट किया था, ये एक तो इंफ्रास्ट्रक्चरल डेवलपमेंट, जो रोड्स, ब्रिजेस एक्सेट्रा, लेकिन ये एकदम पर्सनलाइज्ड फैमिली वाइज जो स्कीम्स था, कन्याश्री से लेकर लक्ष्मी भंडार, स्वास्थ्य साथी, करीब 100 स्कीम्स। अभी क्या हो रहा है, एक तो भाजपा नए कुछ उनका द्वारा नहीं होता है, वो सिर्फ नाम बदल कर रहा है, और दूसरी और डेंजरस, कई स्कीम को अभी तो बंद हो चुका है, पब्लिक वेट कर रहा है, वो तो अलॉटेड फंड वहां पर नहीं आता है। जो लक्ष्मी भंडार बंद करके जो अन्नपूर्णा, तो कहाँ है अन्नपूर्णा? कई जगह पे तो एजिटेशन हो रहा है, ये तो स्मूथ होना चाहिए। ममता बनर्जी उनके सरकार में टाइम में जो पब्लिक को जो रिलीफ दिया था, सोशल फाइनेंशियल प्रोटेक्शन दिया था, ये अनसर्टन कर दिया ये भाजपा गवर्नमेंट। देखिए, ये तो भाजपा का, ये यहाँ पर जो रिकॉग्नाइज, सो कॉल्ड रिकॉग्नाइज्ड अभी सब्जुडिस है, ये जो अपोजिशन है, ये रूलिंग पार्टी भी यहाँ पर असेंबली में भाजपा है, और अपोजिशन भाजपा को, भाजपा उनको एक बी टीम को वहां पर बैठा दिया। तो क्या है, तो दिल्ली में जो रेबल्स है वो शुभेंदु बाबू का साथ लॉन्च किया था, कितना सुंदर पिक्चर है, कितना मेनू था सब। तो यहाँ पर जो भाजपा का यहाँ का जो बी टीम है, दिल्ली का बी टीम यहाँ पर लॉन्च किया दिल्ली में, तो यहाँ पर तो उनका भी है कि हम लोग भी मुलाकात करेंगे। तो इसीलिए इसके साथ पब्लिक का कोई संपर्क नहीं है, ये भाजपा का बी टीम है, अपने इक्वेशन ठीक करने के लिए जा रहा है, और वो जो इश्यूज बोल रहा है SIR वगैरह, तो अभी तक तो असेंबली में एक भी वर्ड उन्होंने इसके ऊपर खर्च नहीं किया। तो वहां पर जा रहा है नवान्न में, आप इलेक्टेड हो, असेंबली में जा रहा हो नवान्न में, तो क्या हो रहा है आपको? तो यहाँ पर जो इशू, जो मुद्दा उठाना चाहिए था, अब नहीं उठा। वहां पर इंडोर में क्या होगा, सेटिंग होगा, किसके साथ? भाजपा का साथ। कौन करेगा? भाजपा का बी टीम करेगा। भाजपा का बी टीम कौन है? वो ताकिया तृणमूल है, बालिश तृणमूल है। क्यों उसका बी टीम है? क्योंकि वो सब्जुडिस है, स्पीकर ने उनको वहां पर जो रूल्स है वो ब्रेक करके उनको चेयर दे दिया था। बीजेपी के खिलाफ लगातार आरोप लग रहा है, तमाम जगह पे वो रंगदारी कर रहे, तोलाबाजी कर रहे। देखिए, बीजेपी का जो पूरा तोलाबाजी चल रहा है, उनका जो लीडर है श्रमिक भट्टाचार्य, अग्निमित्रा पाल, वो जितेंद्र तिवारी, अमलान भादुड़ी, उनका टॉप लीडरशिप भी बोल रहा है ये 15 बरस में जो नहीं हुआ, 2 महीने में भाजपा वर्कर्स उनका ज्यादा कर रहा है। बहुत सारे जगह से एलिगेशंस आ रहा है, और भाजपा भी कुछ ऑर्गेनाइजेशनल स्टेप लेने का बात हम लोग सुन रहे हैं, लेकिन उसको तो पुलिस में देना चाहिए, वो तो पुलिस में देना चाहिए। ये पूरा तोलाबाजी गवर्नमेंट अलाउ कर रहा है। भाजपा का वन सेक्शन, सब लोग नहीं, वन सेक्शन पूरा, देखिए ना, तृणमूल का जो कुछ लोगों का, पूरा तो नहीं, कुछ लोगों का बहुत नाम हुआ था तोलाबाजी के लिए, तो भाजपा का तोलाबाज ने तृणमूल का जो तोलाबाजी किया था उसका ऊपर तोलाबाजी, डबल डे का तोलाबाजी कर रहा है। तो इसीलिए अभी भाजपा में भी अंदर से बहुत आवाज आ रहा है, ये ठीक नहीं हो रहा है। थैंक यू। जिले में मस्जिदों पे जो माइक लगा हुआ है, वो लोग देखिए, इसके ऊपर अभी कोई कमेंट नहीं करूंगा। इसका जो रिलेटेड जो लोग है
वो पूरा देख रहे हैं, क्या कहाँ पे क्या कर रहे हैं, क्यों कर रहे हैं, बात चल रहे हैं, वो लोग हम देख रहे हैं, अभी कोई कमेंट नहीं है। आज सुप्रीम कोर्ट का जो ओपिनियन है इसकी बात देखिए, सुप्रीम कोर्ट का ओपिनियन के बारे में शिवसेना का आज मैं कोई कमेंट नहीं करूंगा। सिर्फ एक बात, ये तो हम लोगों का पहले से सेम स्टैंड है। जो हम लोग जो यहाँ पर इलेक्टेड है, ये हम कौन है, हमका कितना साथ है, ये मैटर नहीं करेगा। हमारा मदर पार्टी, मेन पार्टी जो है, ये ओरिजिनल डिसीजन मेकिंग है। मेन पार्टी इज द मेन फोर्स। ये तो हम लोग कई दिन से यही हमारा स्टैंड है, लेकिन आज के ऊपर हमारा कोई अलग कमेंट नहीं है। वंदे मातरम हम लोग रेस्पेक्ट करते हैं, हमारा सांसों में वंदे मातरम है। अब देखिए, ये जो जन गण मन है, हम एक पैरा गाते हैं 52 सेकेंड्स का, लेकिन जन गण मन तो पूरा बड़ा गीत है, वंदे मातरम भी बड़ा गीत है। इस 6 पैरा गाने से कोई प्रॉब्लम नहीं है, लेकिन ये टाइम और रिलेटेड कुछ फैक्टर्स है। लेकिन ये जो एक स्टैंजा है, एक पैरा है वंदे मातरम, उससे भी सेम हमारा जो मातृवंदना का जो स्पिरिट है, वो तो रिफ्लेक्टेड हो ही रहा है।